গন্তে নক্ষত্রপতন ৮০ বছর বয়সে প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার মরদেহ আজকে তার দুকামরার ফ্ল্যাট প্লাম অ্যাভিনিউ এর সেখান থেকে নিয়ে যাওয়া হলো পিস ওয়ার্ল্ডে। সেখানে আজকে সংরক্ষণ করে রাখা হবে তার মরদেহ, এবং আগামীকাল কি কি কর্মসূচি রয়েছে সিপিআইএম এর পক্ষ থেকে তা আপনাদেরকে দেখাবো। আগামীকাল প্রথমে আলিমুদ্দিনে নিয়ে যাওয়া হবে, আগামীকাল বিধানসভাতেও নিয়ে যাওয়া হবে। প্রথমে ৯ আগস্ট 10:30টায় পিস ওয়ার্ল্ড থেকে বিধানসভার উদ্দেশ্যে রওনা। শেষ যাত্রায় বুদ্ধদেব ভট্টাচার্যর মরদেহ নিয়ে যাওয়া হবে বিধানসভা ভবনে। 11টা থেকে 11:30 শায়িত থাকবে বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ। 3:30 থেকে 3:45 মরদেহ শায়িত থাকবে দীনেশ মজুমদার ভবনে। যাতে বিভিন্ন জেলা থেকে সিপিআইএম কর্মীরা, বুদ্ধদেব ভট্টাচার্য অনুরাগীরা আসতে পারেন, তার জন্যই এই সময় নেওয়া হয়েছে। ৯ আগস্ট বিকেল 3:45-এ দীনেশ মজুমদার ভবন থেকে দেহ নিয়ে এনআরএস এর উদ্দেশ্যে যাত্রা হবে, কারণ তার শেষ ইচ্ছে অনুযায়ী দেহদান হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর। শেষ যাত্রায় এভাবেই বুদ্ধদেব ভট্টাচার্য। আগামীকাল এইভাবেই কর্মসূচি রেখেছে সিপিআইএম। বিকেল 4টে এনআরএস এ তার দেহদান। আজ সকাল 8:20 বুদ্ধদেব ভট্টাচার্য প্রাক্তন মুখ্যমন্ত্রী, যিনি 11 বছর টানা মুখ্যমন্ত্রিত্ব সামলেছেন পশ্চিমবঙ্গের, তার জীবনাবসান হয় সকাল 8:20। গতকাল রাতে তার প্রবল শ্বাসকষ্ট হয়, বাইপ্যাপ দেওয়া হয়। তারপরে কিছুটা স্থিতিশীল হওয়ার পরে আবার প্রচন্ড শ্বাসকষ্ট শুরু হয়। প্রায় তার অন্তত 2:30-3টের সময় জানা যাচ্ছে, 2:30-3টের মধ্যে ব্যাপক শ্বাসকষ্ট হয়। তখন তাকে বাইপ্যাপ দেওয়া হয়। তার 4 থেকে 5 ঘন্টা পরে আবার শ্বাসকষ্ট। ব্রেকফাস্ট সারেন, কিন্তু তারপরে আর তিনি রিকভার করতে পারেননি। প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য দীর্ঘদিনের রাজনীতিক, মন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী, সাহিত্যিক, কবি এবং ক্রিকেট অনুরাগী, সংস্কৃতি অনুরাগী বুদ্ধদেব ভট্টাচার্য ৮০ বছর বয়সে প্রয়াত হলেন। তার আমলেই বাঙালির কর্মসংস্থান, বাংলার কর্মসংস্কৃতি, বাঙালির কর্মসংস্কৃতির পরিবর্তন আনার জন্য তিনি ডাক দিয়েছিলেন ডু ইট নাও। তারপর থেকেই বলা হয় বাম আমলের দাবি যে কাজে গতি বেড়েছিল। মুখ্যমন্ত্রী চাইতেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী চাইতেন সরকারি অফিসে যেন ধিমে তালে কাজ না হয়, সময় অনুযায়ী কর্মীরা আসবেন, যেন কর্মসংস্কৃতি ফেরে, এই উদ্দেশ্য ছিল তার। আর প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়, 2001 বিধানসভা নির্বাচনে বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পালে হাওয়া ছিল বলে অনেকেই মনে করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও বুদ্ধদেবের নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসে। পরের বার অর্থাৎ 2006-এর বিধানসভা নির্বাচনে 294-এর মধ্যে, কিন্তু রাজনৈতিক কঠিন প্রতিপক্ষ হিসেবে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী হওয়ার পর বুদ্ধদেব ভট্টাচার্য যখন অসুস্থ, অনেক আক্রমণ প্রতি আক্রমণ হয়েছে, কিন্তু তারপরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে, তার খোঁজ খবর নিতে, কথা বলতে তার এই পাম অ্যাভিনিউ এর ফ্ল্যাটে গিয়েছেন, হাসপাতালেও গিয়েছেন। আজকে তার প্রয়াণের পরে শেষ শ্রদ্ধা জানাতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলা যায় বেরিয়ে এসে স্মৃতি মেদুর। আমি যখন আসতাম, যতদিন তিনি ভালো ছিলেন, তিনি অনেক গল্প করতেন, অনেক কথা বলতেন, সেগুলো ব্যক্তিগত লেভেলে। আমি সেসব কথা বাইরে আনতে চাই না। আমার সাথে দেখা হয়েছে সিঙ্গুর আন্দোলনের পরে, গোপাল গান্ধী যখন গভর্নর ছিলেন, একটা সুন্দর পরিবেশে আলোচনা হচ্ছিল। গোপাল গান্ধী তখন জিজ্ঞেস করলেন, আচ্ছা বলুন তো, ভরা থাক গানটার অন্তরাটা কি? উনি ধ্যানে আলোক রেখা। এই ঘটনাগুলো আমার মনে পড়ে। বিভিন্ন বিষয় আচার্যের প্রতি তার শেষ শ্রদ্ধা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর প্রয়াণে আমি শোকাহত। উনি ছিলেন রাজনীতির নক্ষত্র, দায়বদ্ধতার সঙ্গে রাজ্য শাসন করেছেন।
প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা এক্স হ্যান্ডেলে ওঁর পরিবার ও সমর্থকদের সমবেদনা জানাই বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোকবার্তা। আর সর্বক্ষণের সঙ্গী যেমন মীরা ভট্টাচার্য তার স্ত্রী, আরও একজন ছিলেন 23 বছরের, তিনি আজও আছেন। 23 বছর ধরে তার সারথি ছিলেন, বুদ্ধদেব ভট্টাচার্যের সারথি ছিলেন। বিভিন্ন সময়ের সাক্ষী, বিভিন্ন উত্থান পতনের সাক্ষী ওসমান। তিনি আজ খুবই গুরুতর অসুস্থ। তা সত্ত্বেও আলিমুদ্দিন স্ট্রিটে যিনি নিয়ে গেছেন, যিনি মহাকরণে বারবার নিয়ে গেছেন, যিনি বাড়িতে নিয়ে গেছেন, সে ওসমান আজকে কি বলছেন দেখুন। এরকম কোনো একটা দিন মনে পড়ছে যে উনি একদিন লেট করবেন? না এরকম কোনো দিন না। আর গাড়িতে আপনার চালানোর প্রশংসা করেছেন, আমরা শুনেছি, অনেক জায়গায় বলেছেন। গাড়ি হয় আমি চালাবো। উনি বলেছিলেন যে ওসমান ছাড়া আমি অন্য কারো গাড়িতে বসবো না। মানুষটার মনটা বরাবর সাদা ছিল, সাদা ছিল, কোনোদিন কালো বাই না। কি বলবো, কিচ্ছু বলার নেই। ছিমছাম জীবনযাপন, সাদামাটা জীবনযাপন বুদ্ধদেব ভট্টাচার্যের। আর সততা নিয়ে সন্দেহ নেই, বিভিন্ন রাজনৈতিক দলের মুখ থেকে আমরা, নেতৃত্বের মুখ থেকে আমরা শুনে আসছি আরও একজন যিনি ছিমছাম একেবারে সাধারণ জীবনযাপন করেন, আলিমুদ্দিনেই থাকেন, সারাক্ষণ গাছ নিয়ে থাকেন, সেই বিমান বসু, প্রাক্তন বর্তমানে বামফ্রন্টের চেয়ারম্যান এবং দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী, লড়াইয়ের সঙ্গী, যদিও বয়োজ্যেষ্ঠ বুদ্ধদেব ভট্টাচার্যের থেকে বিমান বসুর মুখে সেই কথা শুনুন। দীর্ঘদিন একসঙ্গে কাজকর্ম করেছি, নিয়ম নীতি মেনে চলতেন, নিষ্ঠার সঙ্গে কাজ করতেন। ব্যক্তিগত জীবনে কোনো চাহিদা ছিল না। তিনি বৈভব পছন্দ করতেন না। সাধারণ জীবনযাত্রায় তিনি জীবন পরিচালনা করাটাই মানুষের ধর্ম হওয়া উচিত বলে মনে করতেন এবং তদনুযায়ী চলেছেন। যেই ঘরে থাকতেন পাম এভিনিউ, সেই ঘর পরিবর্তন করার জন্য আমাদের বর্ষিয়ান নেতা কমরেড জ্যোতি বসু তিনি বলেছেন না আমি ভালোই আছি। কমিউনিস্টের জীবন এরকমই হয় যেরকম উনি জীবনযাপন করতেন। বন্ধু হারালেন কি? হ্যাঁ, কাজের একসঙ্গে কাজ করেছি, তাই তো হবেই, দীর্ঘদিনের সম্পর্ক ছিল। আর বুদ্ধদেব ভট্টাচার্যের দীর্ঘদিনের ক্যাবিনেটের সঙ্গী, রাজনীতিরও সঙ্গী অশোক ভট্টাচার্য, তিনি কি বলছেন দেখুন। বুদ্ধদা চলে যাওয়াটা এটা শুধু সিপিআইএম এর ক্ষতি না, বা এটা পশ্চিমবঙ্গের ক্ষতি না, সারা ভারতবর্ষের একটা। বুদ্ধদাকে যদি বলতে হয় তাহলে উনি বলতে হয় ওনার মতন কোনো সৎ রাজনৈতিক নেতা খুঁজে পাওয়াটা খুব কঠিন। রাজনীতির ক্ষেত্রে বুদ্ধদার ব্যক্তিগত জীবন, বুদ্ধদার প্রশাসনিক জীবন, বুদ্ধদার পারিবারিক জীবন, সব কিছু থেকে অনেক কিছু শেখা আছে। সাংস্কৃতিক জীবন, বুদ্ধদার সঙ্গে আমাদের একটা বিরাট পারিবারিক সম্পর্ক ছিল। উনি যখন মন্ত্রী ছিলেন না তখন আমাদের বাড়িতেই থাকতেন, আমার এই পাশের ঘরে দিয়ে থাকতেন। সেটা নিয়ে অনেক ইতিহাস আছে। বুদ্ধদাকে প্রথম আমি দেখি 1968 সালে গণতান্ত্রিক যুব ফেডারেশনের প্রথম যে রাজ্য সম্মেলন হয়েছিল, সেই সম্মেলন থেকে উনি ডিওয়াইএফআই এর সাধারণ সম্পাদক হয়েছিলেন। তারপরে তিনি দার্জিলিং জেলার পার্টি দেখতেন, নকশালপন্থী আন্দোলনের সময়তে, গোর্খাল্যান্ড আন্দোলনের সময়তে, কামতাপুরী আন্দোলনের সময়তে, এইরকম একটা অস্থির পরিস্থিতির সময় উত্তরবঙ্গকে কিভাবে একটা সুস্থ রাজনীতিতে ফিরিয়ে আনা যায় সে ব্যাপারেও কিন্তু বুদ্ধদার একটা বিরাট প্রয়াস ছিল। এবং এই সমস্ত সমস্যাগুলিকে কত ধৈর্য ধরে নিরসন করতে হয় সেটাও কিন্তু আমরা বুদ্ধদার কাছ থেকেই আমরা শিখেছি। সেই জন্য আমি ভীষণভাবে আমরা একেবারে রিক্ত হয়ে গেলাম। যাকে নিয়ে আমাদের সবচেয়ে বেশি গর্বের, তিনি আজকে নেই। এই যে একটা শূন্যতার সৃষ্টি হলো, এটা পূরণ করা কঠিন। আর সিপিআইএম এর যারা নব্য প্রজন্মের নেতা, যারা
বুদ্ধদেব ভট্টাচার্যের অনুরাগী। দীর্ঘদিন ধরে আমরা দেখেছি বিভিন্ন মঞ্চে তারা সঙ্গী রাজনৈতিক লড়াইয়ের বুদ্ধদেব ভট্টাচার্যের। সেই সৃজন ভট্টাচার্য, কৌস্তব চট্টোপাধ্যায় এবং উষসী সেনগুপ্ত, তারা কি বলছেন দেখুন। এমন মানুষ, পর্বতের মানুষ, কিন্তু গুলমের মতো সাধারণ। এরকম কম নিশ্চয়ই বোধহয় এরকম সাধারণ হতে পারে, অনুকরণ করা যায়, যার থেকে শেখা যায়। আমরাও কি সবটা শিখতে পেরেছি জানি না, বলতে পারবো না। আমরা তরুণ প্রজন্মের বামপন্থীরা, আমাদের অভিভাবক, গোটা রাজ্যের অভিভাবক চলে গেছেন এই শোকাবহ পরিস্থিতিতে। এক্ষুনি এর বেশি কিছু আমার বলার নেই, বাকিটা আমাদের পার্টির নেতৃত্ব বলবে। আর প্রাক্তন মন্ত্রী শ্যামল চক্রবর্তী, প্রয়াত শ্যামল চক্রবর্তীর মেয়ে উষসী চক্রবর্তী, তিনি কি বললেন দেখুন। আমার অনেক পারিবারিক স্মৃতি আছে এবং আমাদের বাড়িতে সবাই মিলে আড্ডা, বেড়াতে যাওয়া, সেগুলো তো আছেই। তবে আমি একটা কথাই বলবো, যে সততার রাজনীতি, যে স্বচ্ছ রাজনীতির ট্র্যাডিশন ওনারা বহন করেন, বুদ্ধমামা নিজে বহন করে এসেছেন সারা জীবন, সেই ট্র্যাডিশন পশ্চিমবঙ্গের রাজনীতিতে যদি আমরা ফিরে আনতে পারি, আমার মনে হয় এটাই আমাদের ওনার প্রতি সবচেয়ে বড় শ্রদ্ধার্ঘ্য হবে। আর আমার কাছে এটা পার্সোনাল লস। বুদ্ধদেব ভট্টাচার্য শিল্প জগৎ শোকাহত, কারণ বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে শিল্প জগতের সান্নিধ্য ছিল। ক্রিকেট অনুরাগী যেমন ছিলেন, কিছুক্ষণ আগেই বলছিলাম, তেমনি ক্রীড়া অনুরাগী এবং শিল্প অনুরাগীও ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। খুবই দুঃখজনক ঘটনা। মনে পড়ছে ওই দিনটা, যেদিন উনি এবং আমাদের তখনকার চিফ মিনিস্টার জ্যোতি বাসু এসছিলেন আমার বিয়েতে এবং আমাকে আশীর্বাদ করে গেছিলেন। এইসব মানুষরা বিরল এই পৃথিবীতে। তাদের ত্যাগ, তাদের আইডিওলজি, তাদের মানসিকতা, তাদের শিক্ষা আমাদের সমাজকে সবসময় উর্বর করেছে। একজন পলিটিক্যাল স্টলওয়ার্ট আমাদের মধ্যে থেকে আজকে চলে গেলেন। আমরা সবসময় ওনাকে মনে রাখবো, উনি আমাদের ইন্সপিরেশন হয়ে থাকবেন। অত্যন্ত মন খারাপ হয়ে গেছে আমার। বুদ্ধদা অসম্ভব একটা ভালো মানুষ ছিলেন, এত সৌজন্যবোধ। আমার একটা বহুদিন আগে ওনাকে নিয়ে একটা লেখা ছিল, দ্য শেষ ভদ্রলোক বাবু, বেঙ্গলি বাবু। এরকম সংস্কৃতিপূর্ণ অনেক স্মৃতি ভেসে আসছে। ফিল্ম ফেস্টিভ্যালের সময় ওনার সাথে চায়ের আড্ডা, বুদ্ধদার কবিতা পড়ে শোনানো, আমাদের টেকনিশিয়ান স্টুডিওতে এসে আমাদের সাথে মুড়ি তেলে ভাজা খেতে খেতে। বুদ্ধদার চলে যাওয়াটা একটা জামানা চলে যাওয়া, অ্যাবসলিউটলি। এই মানুষগুলো ফিরে আসবে না। একটা অধ্যায় শেষ হয়ে গেল। একটা সংস্কৃতিবান মানুষ, আমার দীর্ঘদিনের বন্ধু, অনেক স্মৃতি। কাকতালীয়ভাবে আমি পরশুদিনই বুদ্ধদেব ভট্টাচার্যের একটা প্রবন্ধ পড়লাম, অসাধারণ প্রবন্ধ। সেই লোকটা চলে গেল। আছে আমাদের সিনেমার ইন্ডাস্ট্রির জন্য তো অনেক করেছেন, মানে ওর উদ্যোগে সত্যজিৎ রায়, মৃণাল সেন, রাজেন তরফদার, তরুণ মজুমদার, আমি এবং বুদ্ধদেব দাশগুপ্ত, আমরা আমাদের গুরুত্বপূর্ণ কতগুলো চলচ্চিত্র নির্মাণ করেছি। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আমি ঋণী, কারণ ওর মানে প্রায় ইনসিস্ট করে আমাকে পদ্মা নদী মাঝি করিয়েছিল। অনেক বছর ধরে দেখা করার একটা ইচ্ছে ছিল, হারিনি, সুযোগ পাইনি। উনি আমাদের কাজে খুব সাহায্য করতেন। লন্ডনে যখন আমরা কাজ করতাম তখন মাঝে মাঝে ওনার সাথে দেখা হতো। আমার গানের সিডিটা ওনার খুব ভালো লাগতো, তো বলেছিলেন দু একবার। ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। উনি আমার গান শুনতেন, আমি ওনার সাথে প্রচুর আলোচনাও করেছি। মায়াভাসী ট্রান্সলেট করেছিলেন, সেটা নিয়ে কথা হয়েছিল। মানিক বন্দ্যোপাধ্যায় পড়া শুরু করছিলেন, এসব নিয়ে কথাবার্তা হয়েছিল অনেক। ওনাকে আমি খুব রেসপেক্ট করি, ভালোবাসি এবং কোনো অনেস্ট লোক। আমার একটা গান আছে আদিত্য সেন বলে, দেখেছো গানটা শুনেছো বোধহয় তোমরা? আদিত্য সেন, ওই একজন আদিত্য সেন চলে গেল আর কি।